গতকাল হাসনাত আবদুল্লাহর পেজে গিয়ে দেখি সে অনলাইনে ক্লাস নিচ্ছে। আরে আজীব ব্যাপার! আমি মনে করলাম যে সে আবার নতুন করে স্টুডেন্টদেরকে পড়ানো শুরু করলো কিনা। এবং পরবর্তীতে খেয়াল করে দেখলাম যে আসলে সে লাইভ ক্লাস নিচ্ছে না। তার এই লাইভ যে ভিডিও সেটার শিরোনাম দেওয়া ছিল জবাবদিহিতা। এবং আমি প্রথম ভাবছিলাম যে আসলেই কি সে লাইভ ক্লাস নিচ্ছে, কারণ পূর্ববর্তী সময় সে যখন স্টুডেন্ট ছিল তখন কিন্তু সে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সে ক্লাস নিত আর কি। তো তারই ধারাবাহিকতা আবার শুরু করলো কিনা, যাই হোক। কিছুটা সময় যাওয়ার পরে আসলে যেটা বুঝলাম, সে যে কাজটা করছে এর আগে বাংলাদেশের কোনো জনপ্রতিনিধি, সেটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা সেটা মেম্বার, উপজেলা চেয়ারম্যান কিংবা পার্লামেন্ট মেম্বার, কেউই এই কাজটা করেনি বা আমার চোখে অ্যাটলিস্ট পড়েনি। আর সেটা হলো, সে তার এলাকার তার কর্মক্ষমতা কিংবা তার জুরিডিকশনের ভিতরে তিনি কি কি কাজ করতে পারেন, সে এলাকার কি কি উন্নয়নমূলক কাজ এই মুহূর্তে চলমান আছেন, কোন ঠিকাদার প্রতিষ্ঠান কাজ করছে, কতটুকু কাজ শেষ হয়েছে, কতটুকু শেষ হয়নি, এবং তার এলাকায় রমজানকে কেন্দ্র করে সরকার থেকে 39 বক্স খেজুর এসছে। 8 কেজি করে প্রত্যেকটা বক্সে খেজুর থাকে, 312 কেজি তিনি খেজুর পেয়েছেন, সেটাও তিনি বলছেন। এবং এই খেজুরগুলো মাদ্রাসায় ডিস্ট্রিবিউট করা হবে এবং প্রত্যেকটা মাদ্রাসা আনুমানিক 3 কেজি করে পাবে। তো পুরো এটা আমি সামারি আপনাকে বললাম আসলে, কিন্তু পুরো ব্যাপারটার একটা অন্তর্নিহিত মিনিং আছে এবং খুবই তাৎপর্যপূর্ণ একটা মিনিং আছে। আপনার এলাকায় কি হচ্ছে, জনপ্রতিনিধি এসে সবার সামনে সেটা বিস্তারিতভাবে বলে দিচ্ছেন। এই যে দেখেন, জবাবদিহিতা কিংবা অংশগ্রহণ, এই ভিডিওটাতে আমি যখন ভিডিওটা করি আজকে বিকাল 4টায় যখন আমি রেকর্ডিং করি, তখন দেখছিলাম যে 83,000 মানুষ এটা শেয়ার করেছে, 45,000-এরও বেশি মানুষ কমেন্টস করেছে। তার মানে এই বিষয়টা যে মানুষ খুব ভালোভাবে নিয়েছে, তার এই শেয়ারিং এবং কমেন্টস দেখলেই বোঝা যায়। এবং দেখলাম যে প্রত্যেকটা কমেন্ট খুবই পজিটিভ। কেউ কেউ বলছেন যে এইরকম জনপ্রতিনিধি দেবিদার পেয়েছে, দেবিদারের মানুষজন আসলেই ভাগ্যবান। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই 54 বছর পরে এসে এই তরুণ হাসনাত আবদুল্লাহকে কেন এই প্রথাটা চালু করতে হলো? নাকি এটা আসলে মাথায় ছিল না যে এইভাবেও কাজটা করা যায়? আপনি দেখেন যে স্থানীয় সরকার পর্যায়ে বা একদম লোকাল টায়ারে যদি আপনি সুশাসন প্রতিষ্ঠা করতে যান, তাহলে সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কাজ করতে হয় তা হচ্ছে জবাবদিহিতা, স্বচ্ছতা, অংশগ্রহণ, এখানে থাকতে পারে আইনের শাসন, এবং সেই সাথে রেসপন্সিভনেস। এই যে যে বিষয়গুলো আছে প্রত্যেকটাই কিন্তু আমার মনে হয় যে হাসনাত আবদুল্লাহ গত আজকে কয় তারিখ, 1 মাস হয়ে গেল, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু তার নিবিড় পথচলা আছে। আপনি দেখেন তার ভিতরে অংশগ্রহণ ব্যাপারটা দেখেন, সে মানুষের সাথে মিশে যাচ্ছেন এবং মানুষও কিন্তু তার সাথে আছেন প্রত্যেকটা জায়গায়। কোথায় উন্নয়ন কাজ হচ্ছে না হচ্ছে, তিনি যে জায়গাটাতে গত 1 মাসে, আমি অন্যান্য মন্ত্রী এমপিদেরকেও ফলো করি, বাট হাসনাত আবদুল্লাহর ব্যাপারটাতে যেটা দেখলাম সেটা হচ্ছে যে সে একজন প্রতিনিধি হিসাবে যেমন হওয়া উচিত, একটা এলাকায় জনপ্রতিনিধি হিসাবে তার যা ভূমিকা হওয়া উচিত, সেটা সে গত 1 মাসে যেটা সে দেখিয়ে দিচ্ছে, বা আগামী 5 বছরে সে যে লেভেলটাতে নিয়ে যাবে, যে বেঞ্চমার্কে নিয়ে যাবে, আমার মনে হয় না যে অন্য কোনো প্রবীণ মন্ত্রী এমপিরা এই লেভেলে আসলে যেতে পারবেন। আসলে একজন জনপ্রতিনিধি তো এমনই হওয়া উচিত। অনেকেই বলেন আমি আমি হয়তো বা এনসিপিকে পছন্দ করি, আমি হয়তো বা অন্য কোনো দলকে পছন্দ করি। আমি আসলে এনসিপি বা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকেই পছন্দ করি না। তবে হ্যাঁ, আমি তারুণ্যকে পছন্দ করি, তরুণদের উদ্ভাবনী শক্তিকে আমি পছন্দ করি, তাদের চঞ্চলতাকে আমি পছন্দ করি। আপনি দেখেন হাসনাত আবদুল্লাহ যেভাবে তার এলাকাতে গত 1 মাস, অন্যান্য মন্ত্রী মিনিস্টাররা যেভাবে ঢাকায় পড়ে আছেন, হ্যাঁ এরা বিরোধী দল, এদের হয়তো এখন কোনো কাজ নাই সংসদ না বসা পর্যন্ত, কিন্তু আপনি দেখেন হাসনাত আবদুল্লাহ স্টিল তার এলাকাতে পড়ে আছে এবং সে দিব্যি তার এলাকার যে ওই যে বাজার দেখলাম, যে বাজারের ভিতরে মেইন রাস্তার ধারে ফুটপাতের দোকানপাট বসাচ্ছে, সেটাকে সে একটা মার্কেটের নিচে যাওয়ার জন্য সবাইকে যেভাবে বোঝাচ্ছে, সবাইকে যেভাবে, মানে বিশেষ করে ব্যবসায়ীদেরকে যেভাবে কথা বলছে, এটা সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতন। সে কিন্তু একদম সাধারণ, আগের হাসনাত আর এখনকার হাসনাতের ভিতরে পরিবর্তন অনেক, মানে অবস্থানগত, কিন্তু তার আচার আচরণের কোনো পরিবর্তন আমি দেখছি বলে মনে হয় না। সে গিয়ে কথা বলছে, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাইস্তা, আমি আপনাদের ছেলের মতো, তো আমি আপনাদের সাথে খারাপ আচরণ কেন করবো, আর পুলিশ নিয়ে এসেই কেন কথা বলবো, আমরা তো নিজেরাই সমস্যাগুলো সমাধান করতে পারি। এবং প্রত্যেকটা এলাকায় যে কাজগুলো হচ্ছে, কাজের বিষয়গুলোতে গিয়ে তদারকি করা, মানে এটা সত্যি প্রশংসার দাবিদার। তো আমার কাছে যেটা মনে হয় যে আসলে এই যে তরুণরা যদি
একটা পর্যায়ে যায়, জেইডরা যদি আসলে এমপি হয়, তারা যদি জনপ্রতিনিধি হয়, তাহলে কি হতে পারে তার প্রমাণ হাসনাত আবদুল্লাহ একাই দিচ্ছেন। আরেকজনকে দেখলাম এনসিপির আর এক এমপি, সে দেখি যে রাস্তাঘাটে একলাই ঘুরে বেড়াচ্ছে আর কি। হ্যাঁ, সে দেখছি যে মেট্রোতে একাই চড়ে বেড়াচ্ছে, তার আশেপাশে কোনো সাঙ্গপাঙ্গও নেই, কোনো তার নেতাকর্মীরাও নাই আর কি। হ্যাঁ, এই যে সাধারণ জীবনযাপন করা, সাধারণের সাথে থাকা, এটাই তো আমরা চাই। আপনি দেখেন, আমি বাংলাদেশে অন্যান্য সরকারি দলের এমপিদের কথা বলেন আর বেসরকারি দলের বা বিরোধী দলের নেতাকর্মীদের কথায়, মন্ত্রী মানে এমপিদের কথাই বলেন না কেন, হাসনাত আবদুল্লাহ যে জায়গাটাতে নিয়ে যাচ্ছে, তারা যে আসলেই পরিবর্তন আনতে চায়, সেটার অন্যতম একটি আউটপুট গতকালকের এই ভিডিওটা, এই লাইভ ভিডিওটা আমি বলতে পারি আর কি। হ্যাঁ, এবং সত্যিকার অর্থেই বাংলাদেশে একটা সময় গিয়ে সাধারণ মানুষ, অন্যান্য সংসদীয় আসনের মানুষরা অবশ্যই বলতে বাধ্য হবে যে হাসনাত আবদুল্লাহ যদি আমাদের এলাকার যদি এমপি হতো, আমাদের এলাকার যদি এমপি, একটা সরকার, আপনি কখনো জানতেন, আমি কখনো জানতাম যে আমার নির্বাচনী এলাকায় কয় কেজি খেজুর আসে, কয় কেজি দুম্বার মাংস আসে? আমরা যখন ঠাকুরগাঁয়ে থাকতাম, ঠাকুরগাঁয়ে উপজেলা পরিষদে থাকতাম আমরা, আমার বাবা সরকারি চাকরি করতেন, তো তখন দেখতাম যে কোরবানিদের পরে ফ্রিজিং গাড়িতে করে প্রচুর মাংস আসতো, দুম্বার মাংস। তো রাজশাহীতে আসার পরে সেটা দেখি না আর কি। হ্যাঁ, কিন্তু এগুলো প্রতি বছরই আসে। তো ও বলছিল যে দুম্বার মাংস আসবে, এগুলো তারা বিতরণ করে দিবে কোথায়? সব মাদ্রাসাগুলো। ঠাকুরগাঁতে দেখতাম যে এই সব মেম্বাররা আর মেম্বার এবং সে সাথে চেয়ারম্যানরা এগুলো ভাগ করে নিয়ে গিয়ে তারা দুস্থদের দিত আর কি। তো এর ভিতরে দেখলাম যে এই বিষয়টা, মানে সে চায়, সে একটা কথা চমৎকার করে বলেছে যে যে দেখেন ভিজিএফ কার্ড এসছে, এত হাজার ভিজিএফ কার্ড, এই ভিজিএফ কার্ড বিতরণের ক্ষেত্রে দলমত দেখা যাবে না, যার প্রাপ্যতা ইনসাফের ভিত্তিতে দিতে হবে। একজন ব্যক্তি আওয়ামী লীগ করার জন্যই তাকে আপনি ভিজিএফের কার্ড দিতে পারবেন না এমন তো না, আবার কেউ জামাত করার জন্য তাকে ভিজিএফের কার্ড দিতে পারবেন তা তো না। এটা তো রাষ্ট্রীয় একটি প্রাপ্যতা, রাষ্ট্র তাকে দিচ্ছে একটা দুস্থ মানুষকে। সো ইনসাফের ভিত্তিতে আপনাকে এই কার্ড বিতরণ করতে হবে। তিনি প্রত্যেকটা চেয়ারম্যানের সাথে একজন স্কুল শিক্ষক বা কলেজ শিক্ষক আর একজন ওই এলাকার সম্মানিত ব্যক্তিকে দিয়েছেন। তারা এটা এনশিওর করবেন, তারা এটা নিশ্চয়তা দিবেন যে না, এই ভিজিএফ কার্ডগুলো যাদের প্রাপ্য তারাই পাচ্ছেন। তো হাসনাত আবদুল্লাহ আসলে যে কাজটা করছেন, তারুণ্যের প্রতীক হিসাবে গড়ে উঠছেন কিন্তু হাসনাত আবদুল্লাহ। শুধু হাসনাত আবদুল্লাহ বলে কথা না, অন্যান্য তরুণ যারা আছেন তারাও ভালো করছেন। তবে আমার কাছে কেন জানি মনে হয় যে বিএনপি, যদি আপনি বলতে চান, তারেক রহমানকে নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, তার কাজকে নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু তিনি এইবার সংসদে যে প্রবীণ মানুষগুলোকে নিয়ে আসছেন, যেমন দিরাই সাল্লার সেই এমপি, তাকে তুলতে 4 জন মানুষ লাগে। তো সেই অন্যের ঘাড়ে হাত রেখে চলাফেরা করে, সে তাহলে ওই এলাকার কী উন্নয়ন করবে? এইটা কি আসলে একটা পুতুল দাঁড় করে দিলাম কাজ হয়? ব্যাপারটা তো এইরকম না, তাই না? ওই মানুষ হসপিটালেই থাকবে মনে হয় বছরের 7 মাস, তাহলে সে এলাকার উন্নয়ন করবে কি করে? তো সেদিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে তারেক জিয়া যদি আরও তরুণদেরকে দেখেন, আজকে বিএনপির যুবদলের নেতা, কেন্দ্রীয় নেতা, আপনি যদি রাকিবের কথা বলেন, নয়নের কথা বলেন, আবিদের কথা বলেন, এরা তারেক জিয়ার গাড়ির পিছন পিছন দৌড়ে বেড়াচ্ছে নিজের চেহারাটা দেখানোর জন্য, অথচ তার থেকেও কম বয়সী এনসিপির ছেলেমেয়েরা মানুষের ভালোবাসা, মানুষের সমর্থন নিয়ে তারা কিন্তু সংসদে গেছেন। সো দেখেন, আপনি আওয়ামী লীগের সময় সাদ্দাম টাদ্দাম, এরা ছিল আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী, আর বিএনপির লাঠিয়াল বাহিনী আবিদ, নয়ন কিংবা আরও যারা আছেন তারা, সো এরা লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছেন। এরা কিন্তু মানুষের ভালোবাসা নিয়ে কিন্তু সামনে আগাতে পারছে না, একটাই কারণ, তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না। সো বিএনপি থেকে যদি অ্যাটলিস্ট 10টা আসনে যদি তরুণদেরকে দেওয়া যেত, তাহলে দেখতেন তরুণরা যেভাবে বিএনপিকে সাপোর্ট করতো, যেভাবে হাসনাত আবদুল্লাহ, সাধারণ মানুষ, বাংলাদেশের মানুষ তাকে সাপোর্ট করবে, শুধু তার এলাকা না আর কি। হ্যাঁ, সো বিএনপি চাইলেই কিন্তু তরুণদের উপরে একটু ভরসা রাখতে পারতেন, কিন্তু বিএনপি সেটা করেনি। প্রত্যেকটা জায়গাতে দেখেন, সে প্রবীণ, ঋণ খেলাপি, দুর্নীতিগ্রস্ত মানুষ, চোর বাটপারদেরকে তিনি আসলে বসেছেন, যারা গত 1 মাসে বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন জায়গাতে কীভাবে কোন প্রজেক্ট থেকে কীভাবে কী আয় রোজগার করা যাবে সেটা নিয়ে ব্যস্ত। এবং তারেক জিয়ার তো এক যোগাযোগ মন্ত্রী, তিনি খুবই এস্টাবলিশ করার চিন্তাভাবনায় আছেন যে কিভাবে পরিবহন খাতে চাঁদাবাজ এটাকে বৈধ করা যায়, একটা এনি কস্ট, এটাকে তিনি করতে পারেন, কারণ সেখান থেকে তো তারও আয় রোজগার আছে। সো সাধারণ মানুষ হিসাবে আমরা কিন্তু এইগুলো বুঝি। যখন একজন এমপি বা একজন মন্ত্রী চাঁদাবাজকে বৈধতা দিতে চাচ্ছেন, সেখানে অপরপক্ষে একজন তরুণ এমপি, যিনি
312 কেজি খেজুরেরও হিসাব সাধারণ মানুষকে বুঝিয়ে দিচ্ছেন, তখনই বোঝা যায় তরুণ আর প্রবীণের পার্থক্যটা আসলে বাংলাদেশে কোথায়। প্রবীণরা অবশ্যই থাকবেন, প্রবীণরা মাথার উপরে ছায়া হয়ে থাকবেন, তারা অ্যাডভাইজার হিসেবে থাকবেন, তারা নীতি নির্ধারণের জায়গায় পরামর্শ দিবেন, কিন্তু মূল জায়গায় যদি তরুণরা কাজ করে সেইটার পরিবর্তন হবে মানে আনবিলিভেবল। তো আমার মনে হয় যে হাসনাত আবদুল্লাহ সেই কাজটাই করছেন, এবং আগামী আরও 4 বছর 11 মাস সময় আছে আলহামদুলিল্লাহ, তিনি নিঃসন্দেহে এমন একটা পর্যায়ে জনপ্রতিনিধিদের আচার আচরণ কর্মকাণ্ড কেমন হতে হয় বা হওয়া উচিত সেইটার যে বেঞ্চমার্ক সে তৈরি করে দিয়ে যাবে, সেটাকে মনে হয় না যে আর কেউ ভাঙতে পারবে। এবং সে যদি এটা তৈরি করে দিয়ে যেতে পারে, অন্যান্য এমপিদের আসলে খবর খারাপ আছে। সে বলেছে না যে আমরা যদি একজনও যদি যেতে পারি সংসদে, তাহলে 299 জনের আমরা আসলে ঘুম হারাম করে দেব। তো হাসনাত আবদুল্লাহ যে কাজটা শুরু করেছে, আমার মনে হয় যে অন্যান্য এমপিদের ঘুম আসলে খারাপ হয়ে যাবে বা ঘুম হবে না, আদারওয়াইজ তাদের এলাকায় তাদের টিকে থাকাটা আসলেই কঠিন হবে।